গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ভূগোলের একটি ক্লাস এবং ভূগোলের এই নিয়ে পঞ্চম ক্লাস, ক্লাস নাম্বার 5-এ সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমরা আমাদের যে ক্লাস রুটিন আছে অবশ্যই দেখে নাও। সকাল 7:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল। তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা পাবে আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে তোমরা পাবে। তো এখানে আমরা যে ব্যাচগুলো করাচ্ছি, কম্বাইন্ড ফাউন্ডেশন 5.0 ব্যাচ, NM GNM এর ক্রাশ কোর্স, SSC এর ফাউন্ডেশন GDMTS, রেলের ফাউন্ডেশন আছে, WEKP প্র্যাকটিস ব্যাচ এবং রেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটি প্র্যাকটিস ব্যাচ। তো প্রচুর ব্যাচ কিন্তু চলছে, যদি প্রয়োজন হয় অবশ্যই যুক্ত হতে পারো আমাদের ব্যাচে। তো চলো আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করবো এবং টোটালটা জিওগ্রাফি থেকে করবো। জিওগ্রাফি থেকে আলোচনা হবে, অর্থাৎ ভূগোল থেকে। তো আপকামিং তোমাদের যে সমস্ত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষায় এই ক্লাসটি কিন্তু হেল্পফুল হবে। ক্লিয়ার? প্রথম প্রশ্ন, ভারতের প্রতিবেশী কোন দেশের জাতীয় পশু হচ্ছে ডাকিন? আমাদের ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ। ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ। আমাদের রাজ্যের রাজ্য পশু হচ্ছে ফিশিং ক্যাট, মেছো বিড়াল বা বাঘরোল বলা হয়, সেটা রাজ্য পশু। জাতীয় পশু বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমাদের কোন প্রতিবেশী দেশ, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, এদের মধ্যে জাতীয় পশু হচ্ছে টাকিন? অ্যান্সার হবে ভুটান। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। যদি প্রশ্ন হয় যে নেপালের জাতীয় পশু কি, নেপালের জাতীয় পশু হচ্ছে কাও, গরু। দ্য জায়ান্ট পান্ডা, এটি হচ্ছে চায়নার জাতীয় পশু। দ্য গ্রিন পিপল, এটি হচ্ছে মায়ানমারের জাতীয় পশু। এটা তোমরা নোট করতে পারো। পরবর্তী কোশ্চেন, কোন গ্রহ সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে? প্রত্যেকে অ্যান্সার করবে, সঠিক উত্তর কি হবে? তো আমরা যদি সৌরজগৎ দেখি, সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। এখানে বুধ আছে, তারপর শুক্র আছে, তারপর আমাদের পৃথিবী আছে। আমাদের পৃথিবীর লাগে 365 দিন 6 ঘন্টা। এটা হচ্ছে পরিক্রমণ, একবার সূর্যকে টোটাল পরিক্রমণ করতে। সব কাছে আছে বুধ, তাহলে বুধের সবচেয়ে পরিক্রমণ কাল দ্রুত বা কম সময়ে দ্রুতকে পরিক্রমণ করে। এটা প্রায় পৃথিবীর দিনের 88 দিনে বলা হচ্ছে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে কোন দিকে? আমাদের পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে কোন দিকে? পশ্চিমবঙ্গের মানচিত্র আমরা প্রত্যেকে জানি, তুমি ব্যাপারটা রিমাইন্ড করো। ঠিক আছে, এরকম ধরো হচ্ছে না, যদিও হবে না, দরকার নেই। পশ্চিমবঙ্গের মানচিত্র আঁকা সব থেকে টাফ, তাই তো? তো পশ্চিমবঙ্গের এইদিকে আছে নেপাল, ঠিক আছে, এদিকে ভুটান, নেপাল, ভুটান আর বাংলাদেশ, এই তিনটি তো প্রতিবেশী দেশ। এদিকে আছে বাংলাদেশ। তো এখানে পশ্চিমবঙ্গের উত্তর দিকে
উত্তর পশ্চিম দিকে, পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে, এইদিকে, এইদিকে, এইদিকে যদি আমরা দেখি একটা ডিরেকশন, যদি আমরা দেখি এটা ধরো নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এই বরাবর রয়েছে নেপাল, ঠিক আছে। এবং উত্তর দিকে, উত্তর দিকে ভুটান আছে, ভুটান বলতে পারি উত্তর দিকে আছে, উত্তর পশ্চিম পূর্ব দিকে আছে, দক্ষিণ দিকে আছে, দক্ষিণ দিকে আছে বাংলাদেশ, এদিকে আছে বাংলাদেশ, এখানে আছে বাংলাদেশ। তাহলে ডিরেকশনটা একটু যদি আমরা দেখি, শুধু উত্তরে নেই, উত্তর পূর্বে শুধু নেই, উত্তর পশ্চিম দক্ষিণ পূর্বে, উত্তরে আছে, উত্তর পশ্চিম দক্ষিণ পূর্বে, এছাড়াও তুমি বলতে পারো দক্ষিণ পূর্বে, অবশ্যই ঠিক আছে। ওভারঅল পূর্বে যদিও বলো তুমি, পূর্বে যদিও বলো, এখানে সঠিক উত্তর হবে পূর্বে আছে বাংলাদেশ, বাংলাদেশ এখান থেকে জুড়ে এই পর্যন্ত আছে ধরো। তাহলে যে ছবিটা এখানে আমি দেখছি আমরা, নেপাল কিন্তু আছে উত্তর পশ্চিমে, উত্তর পশ্চিমে আমরা এখানে অ্যান্সার করতে পারি, উত্তর পশ্চিমে নেপাল আছে, উত্তর পূর্বে বা উত্তরে ভুটান আছে, ঠিক আছে। বাংলাদেশ পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব যেদিকে যাও বাংলাদেশ আছে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, টেনেসি নদী উপত্যকা পরিকল্পনা অনুকরণে কোন পরিকল্পনাটি গড়ে উঠেছিল? আমেরিকার টেনেসি নদী, এই নদী উপত্যকার পরিকল্পনার অনুকরণে ভারতের কোন পরিকল্পনা গড়ে উঠেছে? ভাখরা নাঙ্গাল, দামোদর উপত্যকা, নাগার্জুন সাগর, হীরাকুদ বহুমুখী পরিকল্পনা। সঠিক উত্তর কি হবে এখানে? টেনেসি নদী, এই পরিকল্পনাকে অনুকরণে আমাদের দামোদর ভ্যালি কর্পোরেশন বা দামোদর ভ্যালি পরিকল্পনা, এটা কিন্তু তৈরি হয়েছে স্বাধীনতার পরবর্তী বছর 1948 শুরু হয়েছিল। কোন নদী দুইবার নিরক্ষরেখাকে ছেদ করেছে? কোশ্চেন নাম্বার 5, সঠিক উত্তর কি করবে এখানে? কোন নদী দুইবার নিরক্ষরেখাকে ছেদ করেছে? কোশ্চেন হচ্ছে নিরক্ষরেখা, নিরক্ষরেখা হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা, তাই তো। এটা ধরো পৃথিবী যদি হয়, আমরা এরকম মাঝ বরাবর যে অক্ষরেখাটা পাই, 0 ডিগ্রি অক্ষরেখাকে বলা হয় নিরক্ষরেখা। ভারতে আছে 0 ডিগ্রি, না ভুল বললাম, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। এখানে 0 ডিগ্রি, এখানে উত্তর, এটা দক্ষিণ। না না, ঠিকই বলেছিলাম, আমার বলা ভুল হচ্ছে, 0 ডিগ্রিটাই নিরক্ষরেখা, এটা হচ্ছে 90 ডিগ্রি। মেরুটা হচ্ছে 90 ডিগ্রি। ধরা এখানে রয়েছে তোমার 23.5 ডিগ্রি তোমার কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, যেখানে ইন্ডিয়া আছে। 0 ডিগ্রিতে আছে কঙ্গো রিভার, যেটা কঙ্গো রিভার নিরক্ষরেখাকে বা মূল মধ্যরেখাকে দুই ভাগে ভাগ করছে। বলাটা প্রথম ঠিকই বলছিলাম, তারপর মিস্টেক হয়েছে। 0 ডিগ্রি রেখাটাই হচ্ছে নিরক্ষরেখা, তারপর সুমেরু 90 ডিগ্রি, কুমেরু 90 ডিগ্রি, দক্ষিণ মেরু, উত্তর মেরু। ভারতবর্ষে সুবর্ণরেখা এবং মাহি নদী, এই দুটো নদী কর্কট ক্রান্তি রেখাকে দুইবার ছেদ করেছে। কর্কট ক্রান্তি রেখাকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে দুইবার ছেদ করেছে।
এটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। আর এখানে দেওয়া হয়েছিল নিরক্ষরেখাকে দুইবার ছেদ করেছে কোন নদী? কঙ্গো রিভার। কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়? আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয় কোন শিল্পকে? পেট্রো রসায়ন, লৌহ ইস্পাত, কার্পাস বয়ন শিল্প। অপশন ডি কোনটি নয়। কোশ্চেন নাম্বার 6, সঠিক উত্তর কি করবে? কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়? আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। লৌহ ইস্পাত শিল্পকে। মন্দাকিনী এবং অলকানন্দা এটি কোথায় মিলিত হয়েছে? পঞ্চপ্রয়াগ নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, আবারও একবার আলোচনা করব। এখানে টোটালটা একসঙ্গে তোমাদের লিখে দেওয়া আছে, নোটে তোমরা পেয়ে যাবে। এই যে পঞ্চপ্রয়াগ, এই 5টি প্রয়াগের নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কোন প্রয়াগ নামকরণ করছে কোন নদী মিলনের স্থলে সেটা মনে রাখতে হবে। মন্দাকিনী এবং অলকানন্দা এই যে দুই নদী কোথায় মিলিত হয়েছে? রুদ্রপ্রয়াগ, এলাহাবাদ, দেবপ্রয়াগ নাকি কর্ণপ্রয়াগ? সঠিক উত্তর মনে রাখবে রুদ্রপ্রয়াগ। এখানে লিস্ট দেওয়া রয়েছে নদীদের সঙ্গমস্থল এবং কোন রাজ্যে আছে। অলকানন্দা এবং ধৌলিগঙ্গা মিলিত হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। তারপর আমরা পাচ্ছি অলকানন্দা নন্দাকিনী নন্দপ্রয়াগ, অলকানন্দা পিণ্ডারি কর্ণপ্রয়াগ, অলকানন্দা মন্দাকিনী রুদ্রপ্রয়াগ, অলকানন্দা ভাগীরথী দেবপ্রয়াগ। এই পঞ্চপ্রয়াগ মনে রাখতে হবে। কোন নদীর মিলনস্থল কি প্রয়াগ নামে নামকরণ হয়েছে। এবং গঙ্গা যমুনা, গঙ্গার প্রধান উপনদী যমুনা মিলিত হয়েছে এলাহাবাদ, যার বর্তমান নাম প্রয়াগরাজ। প্রয়াগরাজ, ঠিক আছে, এটা উত্তরপ্রদেশে আছে। আর এই পঞ্চপ্রয়াগ কিন্তু সবগুলো দেখতে পাচ্ছ উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ডে আছে। এটা প্রত্যেকে নোট করেন। প্রচন্ড বৃষ্টিপাত প্রবণ এবং অতি আর্দ্র এলাকায় কোন ধরনের মাটি দেখা যায়? কোশ্চেন নাম্বার 8, সঠিক উত্তর কি হবে? প্রচন্ড বৃষ্টিপাত যেখানে হয় এবং খুবই আর্দ্র এলাকা যেখানে কোন ধরনের মাটি দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা, হলুদ মৃত্তিকা, লাল মৃত্তিকা। তো এখানে সঠিক উত্তর হবে ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটার কথার অর্থ হচ্ছে ইট, ইটের মতো রং যে সমস্ত মৃত্তিকা সেটাকে বলা হয় ল্যাটেরাইট মৃত্তিকা। তো যেখানে খুবই বৃষ্টিপাত প্রবণ এলাকা এবং খুবই আর্দ্র এলাকা সেখানে কিন্তু এই মৃত্তিকা দেখা যায়। প্রত্যেকে নোট করবে, কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট আছে। শোলা অরণ্য, শোলা নামক অরণ্য এটা কোথায় দেখা যায়? হিমালয় পর্বত, পশ্চিমঘাট পর্বত, বিন্ধ্য পর্বত, পূর্বঘাট পর্বত। শোলা অরণ্য কোথায় দেখা যায়? হিমালয়, পশ্চিমঘাট, বিন্ধ্য, পূর্বঘাট। শোলা অরণ্য কোথায় দেখা যায়? সঠিক উত্তর কি হবে? এই অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতে। পশ্চিমঘাট পর্বতে শোলা অরণ্য দেখা যায়। শোলা অরণ্য প্রধানত দক্ষিণ ভারতীয় পার্বত্য অঞ্চলে দেখা যায়, বিশেষ করে পশ্চিমঘাট পর্বতমালায় উচ্চতম স্থানে এই অরণ্য দেখা যায়। এই বনগুলি মূলত যে সমস্ত রাজ্যে আছে, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুর উচ্চ পর্বতমালায় এই অরণ্য অঞ্চল পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 9, অবশ্যই পয়েন্টগুলো নোট করে নেবে। ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ধূর হলো এক প্রকার কি? বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি, পুরাতন পলি, নতুন পলি, কর্দমাক্ত অঞ্চল। সঠিক উত্তর কি করবে? ধূর কাকে বলা হয়?
ভূর কথার অর্থ হচ্ছে তরঙ্গায়িত ভূমি। তো এখানে বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমিকে বলা হবে ভূর। ভূর শব্দের অর্থ হচ্ছে উঁচু বা তরঙ্গায়িত ভূমি। প্রত্যেকে কোশ্চেনটা নোট করবে, পরীক্ষা আসার মতো প্রশ্ন আছে। উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হচ্ছে বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি বা উঁচু ভূমি। ভারতীয় ভৌগোলিক সীমারেখার মধ্যে যে জাতীয় স্বাভাবিক উদ্ভিদ বেশি পরিমাণে লক্ষ্য করা যায় সেটি হলো কোনটি? ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, ক্রান্তীয় উদ্ভিদ মন্টনে অরণ্য, ক্রান্তীয় চিরহরিত অরণ্য। ভারতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ বেশি পাওয়া যায়? ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী আছে, ক্রান্তীয় চিরহরিত অরণ্য। তো যে অরণ্য ভারতে বেশি দেখা যায় বা যে স্বাভাবিক উদ্ভিদ বেশি দেখা যায় সেটি হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, বা অনেক জায়গায় দেখবে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। কোন রাজ্যের জাতীয় গাছ চন্দন বৃক্ষ? সিএইচএসএল এ প্রশ্নটা এসছে, আপকামিং সব পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট। চন্দন বৃক্ষ এটি জাতীয় বা রাজ্য বৃক্ষ বললেই হতো, কোন রাজ্যের আর কি, রাজ্যের রাজ্য বৃক্ষ বললেও এখানে প্রশ্নটা এরকম এসছে, যেহেতু যেহেতু এগুলো বেশিরভাগ ইংলিশে হয়, বাংলায় কনভার্ট করা হয়, যার ফলে এরকম তর্জমা অর্থাৎ ট্রান্সলেশন চলে আসে। ভারতের কথা এখানে বলা হয়নি, কোন রাজ্যের কথা বলা হয়েছে। চন্দন বৃক্ষ কোন রাজ্যের রাজ্য বৃক্ষ? আমাদের রাজ্য বৃক্ষ ছাতিম গাছ, ওয়েস্ট বেঙ্গলের। আর পাঞ্জাব, মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান চন্দন বৃক্ষ মূলত আমরা সাউথ ইন্ডিয়ায় বেশি পাই, পূর্বঘাট পর্বতমালা বেশিরভাগ অঞ্চলে পায়। এবং চন্দন বৃক্ষ বিশেষ করে লাল চন্দন দাম তো অনেক, প্রচুর দামি কাঠ, এবং কর্ণাটকের এটা জাতীয় বৃক্ষ, কর্ণাটকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। কর্ণাটক এখানে সঠিক উত্তর হবে। এবং পাঞ্জাবের কথা যদি বলি, পাঞ্জাবের হচ্ছে রাজ্য বৃক্ষ হচ্ছে শিশু গাছ। শিশু গাছ হচ্ছে রাজ্যের গাছ, রাজ্য গাছের। মধ্যপ্রদেশ হচ্ছে বট, রাজস্থান হচ্ছে শমী নামক বৃক্ষ, শমী বৃক্ষ। আমাদের ওয়েস্ট বেঙ্গল কি হবে? ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ছাতিম। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ছাতিম বৃক্ষ, রাজ্য বৃক্ষ। তো এগুলো নোট করতে পারো। নিম্নের কোনটি সরলবর্গীয় বৃক্ষের বনভূমিতে দেখা যায়? সরল বৃক্ষ বনভূমির গাছ কোনটি? সেগুন, শাল, সুন্দরী, চুইড় গাছ। সরলবর্গীয় বৃক্ষ যেগুলো সোজাসুজি উপরে উঠে যায়, যেমন পাইন হতে পারে, পাইন হতে পারে, দেবদারু আমরা যেগুলো বলি, ঠিক আছে, স্প্রুচ, পাইন, দেবদারু এই নামটা আমরা বেশি জানি। এগুলো সরলবর্গীয় বৃক্ষের এক্সাম্পল। চিড় গাছ এখানে সঠিক উত্তর হবে। শাল, সেগুন এগুলো হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ, এগুলো হচ্ছে পর্ণমোচী। সুন্দরী হচ্ছে লবণাম্ব উদ্ভিদ, সুন্দরী হচ্ছে লবণাম্ব উদ্ভিদ, লবণাক্ত জলে জন্মায় সুন্দরী, গরান, গেওয়া, হেতাল এগুলো। চিড় গাছ এগুলো হচ্ছে তোমার সরলবর্গীয় বৃক্ষের গাছ। অপশন ডি যারা করেছে উত্তর সঠিক হয়েছে।
বায়োস্ফিয়ার রিজার্ভ মতবাদটি কে বা কোন সংস্থা প্রবর্তন করে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইউনেস্কো, ইউএনডিপি। বায়োস্ফিয়ার রিজার্ভ মতবাদটি কারা প্রকাশ করে বা প্রবর্তন করে? ভারতে এরকম বায়োস্ফিয়ার রিজার্ভ আছে 18টি, যেটা ইউনেস্কো তারা এটা প্রথম চালু করে। বায়োস্ফিয়ার রিজার্ভ অর্থাৎ জীব বৈচিত্র্য সংরক্ষণ, জীব বৈচিত্র্য সংরক্ষণ। ভারতের টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ 18টি আছে, তার মধ্যে 12টি ইউনেস্কো স্বীকৃত আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 18টির মধ্যে একটি আছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পায় আমাদের সুন্দরবন। কোন দেশের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? কোন দেশের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা আছে? উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা আছে একটি দেশের সঙ্গে, মাত্র একটি দেশের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা আছে। সেই একটি দেশ কোনটি? পাকিস্তান, ভুটান, চীন, নেপাল। উত্তরপ্রদেশের সঙ্গে চীনের সীমানা নেই, উত্তরাখণ্ডের সঙ্গে। পাকিস্তানের সাথে নেই, ভুটানের সঙ্গে নেই, চীনের সঙ্গে নেই, একমাত্র আছে নেপালের সঙ্গে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা, নেপালের সাথে আছে। হঠাৎ এবং অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতকে কি বলা হয়? মৌসুমের বিরতি, মৌসুমের সূত্রপাত, মৌসুমের মেঘ বিস্ফোরণ, মৌসুমের বিস্ফোরণ। হঠাৎ এবং অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতকে বলা হয় মৌসুমের বিস্ফোরণ। অপশন ডি যারা করছো উত্তর তোমাদের সঠিক হয়েছে। কোশ্চেন নাম্বার 17, কোথায় দুর্গাবতী টাইগার রিজার্ভ অবস্থিত? দুর্গাবতী টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? ভারতে বর্তমানে আমরা যদি দেখি, বর্তমানে 58টি টাইগার রিজার্ভ আছে। 58টি টাইগার রিজার্ভ রয়েছে। মাধব ন্যাশনাল পার্ক, যেটা সম্প্রতি টাইগার রিজার্ভের মর্যাদা দেওয়া হয়েছে মধ্যপ্রদেশে, এখানে যে দুর্গাবতী টাইগার রিজার্ভ সেটাও কিন্তু মধ্যপ্রদেশেই আছে। মধ্যপ্রদেশে সব থেকে বেশি টাইগার রিজার্ভ আছে এবং মধ্যপ্রদেশে বাঘের সংখ্যাটা সবচেয়ে বেশি। বাঘেরও সেন্সাস হয়, যেমন মানুষের জনগণনা হয়, বাঘেরও গণনা হয় এবং সব থেকে বেশি সংখ্যক বাঘ আছে মধ্যপ্রদেশে। এই জন্য মধ্যপ্রদেশ রাজ্যকে বলা হয় টাইগার স্টেট অফ ইন্ডিয়া, ভারতের ব্যাঘ্র রাজ্য। ক্লিয়ার? প্রত্যেকে মাথায় রাখো। ডলফিন নোজ অন্তরীপটি নিম্নের কোন বন্দরে অবস্থিত? ডলফিন নোজ, ডলফিনের নোজ অর্থাৎ এই নামে যে অন্তরীপটি আছে এটি কোন বন্দরে? নিউ তুতিকোরিন, এন্নোর, চেন্নাই, বিশাখাপত্তনম। সঠিক উত্তর হবে ভারতের বিশাখাপত্তনম বন্দর, যেটা আছে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ। বিশাখাপত্তনমকে বলা হয় ভারতের গভীরতম বন্দর, গভীরতম বন্দর। এখানে নিউ তুতিকোরিন, এন্নোর, চেন্নাই এগুলো সব তামিলনাড়ুতে আছে, তামিলনাড়ু রাজ্যে আছে। কান্দলা পোর্ট এর বর্তমান নাম কি? কান্দলা পোর্টের বর্তমান নাম কি? অটল পোর্ট, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, দীনদয়াল উপাধ্যায় পোর্ট, অরুণ জেটলি পোর্ট। তো মোদী সরকার ক্ষমতা আসার পরে আমরা দেখেছি বহু শহর তথা বিভিন্ন বন্দর তার নাম পরিবর্তন তারা করেছে, তার মধ্যে এটাও একটি। কান্দলা পোর্ট যেটা গুজরাটের একটা বিখ্যাত বন্দর, গুজরাটের বৃহত্তম এবং প্রধান বন্দর হচ্ছে কান্দলা পোর্ট, যার বর্তমান নাম দীনদয়াল উপাধ্যায় পোর্ট। দীনদয়াল উপাধ্যায় পোর্ট, এটা কিন্তু পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এটি হচ্ছে একটি ট্যাক্স ফ্রি পোর্ট, শুল্কমুক্ত বন্দর। ট্যাক্স ফ্রি পোর্ট। মুম্বাই পোর্টটা হচ্ছে ট্যাক্স ফ্রি, ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই বন্দর, ব্যস্ততম বন্দর মুম্বাই বন্দর। ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই।
ইলেকট্রনিক সিটি, স্পেস সিটি, অনেক নামে বলা হয় এই শহরকে। স্পেস সিটি, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, সিলিকন ভ্যালি, সায়েন্স সিটি, বিজ্ঞান নগরী, এগুলো সব বলা হয় কাকে? বেঙ্গালুরুকে। বেঙ্গালুরুকে। কলকাতাকে সিটি অফ জয়, সিটি অফ ক্যাসেল, সিটি অফ বিল্ডিংস অনেক নামে ডাকা হয়। চেন্নাইকে ভারতের ডেট্রয়েট, সবুজ নগরী, গ্রিন সিটি বলা হয়। মুম্বাই ভারতের হলিউড, ভারতের প্রবেশদ্বার, ভারতের মূলধনের রাজধানী, অনেক নামে বলা হয়। আচ্ছা, এখানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে আমাদের অ্যাপে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, এসএসসি রেল, আচ্ছা ফাউন্ডেশন, এতগুলো ব্যাচ আছে। ডব্লিউবিকেপি, পিওয়াইকিউ প্র্যাকটিস রেলের জন্য, এএনএম জিএনএম ক্র্যাশ কোর্স, যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে পারো। দুর্দান্ত ক্লাস কিন্তু আমরা করাচ্ছি, তুমি দেখতে পারো। কোশ্চেন নাম্বার 21, কোন উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? এরিয়াল রুট দেখা যায় কোন উদ্ভিদে? দেবদারু, গরান, ইউক্যালিপটাস, ফার্ন। সঠিক উত্তর কি হবে? শ্বাসমূল এগুলো দেখা যায় মূলত লবণাম্ব উদ্ভিদে। লবণাম্ব, লবণাম্ব যেটাকে আমরা বলি হ্যালোফাইট উদ্ভিদ। লবণাক্ত জলে যে সমস্ত উদ্ভিদ জন্মায়, যেমন সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা, এগুলোকে আমরা বলবো লবণাম্ব উদ্ভিদ। এবং এই সমস্ত উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়। অভিকর্ষের বিপরীতে উদ্ভিদরা জল থেকে ঠিকঠাক অক্সিজেন নিতে পারে না, যার ফলে উপরের দিকে দেখবে মূল ওঠে, যেটাকে বলা হয় শ্বাসমূল। 2011 সেন্সাস অনুযায়ী কোন রাজ্যে সব থেকে বেশি সংখ্যক তফসিলি উপজাতির লোক বসবাস করে? 2011 সেন্সাস অনুযায়ী ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সংখ্যক তফসিলি উপজাতির লোক বসবাস করে? মিজোরাম, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব। সঠিক উত্তর কি হবে? তফসিলি উপজাতি সব থেকে ভারতে বেশি বাস করে মধ্যপ্রদেশে। সব থেকে উপজাতির মধ্যে বেশি সংখ্যায় মানুষ আছে ভিল উপজাতি, তারপর আছে গন্ড, ভিল, গন্ড, এগুলো আমরা মধ্যপ্রদেশে দেখতে পাবো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি মৃত আগ্নেয়গিরি হলো কোনটি? নারকোন্দাম, মাউন্ট হ্যারিয়েট, মাউন্ট থুলিয়ার, ব্যারেন। কোশ্চেন নাম্বার 23 বলো। সঠিক উত্তর এখানে হবে নারকোন্দাম, এটি হচ্ছে মৃত আগ্নেয়গিরি, ব্যারেন হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন ভারতের, আর মৃত হচ্ছে নারকোন্দাম। রুড় শিল্পাঞ্চলটি নির্ভর করে কিসের উপর? গত তোমার ভূগোলের ক্লাসের আমরা এই হোমওয়ার্কটি দিয়েছিলাম। রুড় শিল্পাঞ্চল, দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়, তো কয়লার উপর নির্ভর করে। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আজকে হোমওয়ার্ক থাকলো এটা, যে ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হলো কোনটি? তো এই হচ্ছে আমাদের আজকে 25 কোশ্চেন। প্রত্যেকে কে কত পাচ্ছ অবশ্যই স্কোরটা লিখবে ক্লাসের কমেন্টে। সমস্ত ক্লাস, ফ্রি ক্লাসগুলো দেখতে থাকো, প্রস্তুতি নিতে থাকো। বিভিন্ন পরীক্ষা যেগুলো ফর্ম ফিল আপ হয়ে আছে সেগুলো আগামীতে হবে। কোনো পরীক্ষার ডেট আসছে, আবার কিছু পরীক্ষার ডেট আসবে। প্রত্যেকে ডেটের অপেক্ষা না করে প্রস্তুতি নিতে থাকো। ফ্রি ক্লাস করানো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করো না। এবং আমরা পেড কোর্স করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপ প্লে স্টোরে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারছো। আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।